হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদেরকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে তোমরা তো সবাই মিশন পরীক্ষায় বসছো, কম্পিটিটিভ ফর্ম তুলেছো, নরেন্দ্রপুর, অহরা রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন। তো এইটা দেখো, আমি নমুনা প্রশ্ন করাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একদম যেমন প্রশ্ন হয় সেরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই প্রথম পেজটাতে তোমরা দেখতে পাবে যে এখানে আরও কিছু কিছু মানে কী কী বই পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানে সমস্ত বই লেখা আছে, তোমরা যদি দেখতে চাও। দেখো, রামকৃষ্ণ মিশন, এই যে লেখা আছে নরেন্দ্রপুর, ঠিক আছে? দেখো, এই যে একটা তোমাদের প্রথমে 5টা সিলেবাস থাকে, তো বাংলা থাকে, ইংরেজি থাকে, না কী কী থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে, আর হচ্ছে এই যে রামকৃষ্ণ মুভমেন্ট আর ইন্ডিয়ান কালচার, এটা সম্পূর্ণ একটা আলাদা পার্ট থাকে। তো এর জন্য তোমরা কী কী বই কিনবে, দেখো, শ্রী রামকৃষ্ণের জীবনী, এই যে স্বামীজিদের এদের বই কিনতে পারো, বা এখানে দেখো আমি সকলের মা, আমি মা, এই বইটা কিনতে পারো, স্বামীজির আহ্বান, এগুলো সব বই কিনতে পাওয়া যায় গোল পার্কের কাছে, ওখানে রামকৃষ্ণ মিশনে। তোমরা এখান থেকে কিনে নিতে পারো, সংগ্রহ করে নিতে পারো। তো এইখান থেকে রামকৃষ্ণ মিশন মুভমেন্ট আর ইন্ডিয়ান কালচার থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে বলে রাখি, এখান থেকে দেখো রামকৃষ্ণের জীবনী, লাইফস মানে রামকৃষ্ণের জীবনী পড়তে হবে, মা সারদা সম্পর্কে পড়তে হবে, স্বামী বিবেকানন্দ মানে তারা কোথায় জন্মেছিলেন, তারা কোথায় কিভাবে জীবন কাটিয়েছিলেন, কখন তারা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এইসব সারদা মায়ের সঙ্গে রামকৃষ্ণের যোগাযোগ স্থাপন কীভাবে হয়েছিল, সমস্ত কিছু। ইন্ডিয়ান কালচারে কিছু হিস্ট্রি তোমাদেরকে এখান থেকে পড়তে হবে, মানে এই যে বেদ, মহাভারত, এইসব সম্বন্ধে। আর রামকৃষ্ণ মুভমেন্ট মানে রামকৃষ্ণ যে বিভিন্ন মুভমেন্ট করেছিল, কোথায় কী করেছিল, হ্যাঁ, সেইগুলো সব করতে হবে তোমাদেরকে এখানে। এটা হচ্ছে এটা কোনটা আমি সিলেবাসটা বললাম, রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচারে। এরপর দেখো, তোমাদের এবার এখান থেকে কিছু স্যাম্পেল দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে করিয়ে দেবো। হ্যাঁ, এরপর দেখো বাংলা দেখো কী কী সিলেবাস আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাংলা দেখো, এখানে এই যে ভিন্ন অর্থ, চিঠি লেখো আছে প্রধান শিক্ষককে বা বন্ধুকে, হ্যাঁ, বা বাবা মাকে লিখতে পারো। কোনো কবিতার অংশকে বা গদ্যের অংশকে পড়ে নিজের ভাষা লিখতে পারো, হ্যাঁ, বাক্যে নানা রকম ভুল সংশোধন করতে পারো, বাক্যে পদবিন্যাস এইটা দিতে পারে, তারপর হচ্ছে যে বাক্য রচনা দিতে পারে, শব্দার্থ, এগুলো হচ্ছে সিলেবাস। বিপরীত শব্দ দেখে নাও তোমরা, বানান, বোধ পরীক্ষণ, হাতে লেখা দিতে পারে, ঠিক আছে, সুন্দর করে হাতে লেখা করতে হবে, বর্ণ পরিচয়, বর্ণ বিশ্লেষণ, এগুলো সব আমি তোমাদেরকে একটা নমুনার প্রশ্নপত্র সুন্দরভাবে করিয়ে দেবো। এই একই রকম হয় সমস্ত মিশনে যে পরীক্ষাগুলো তোমরা দেবে, সব পরীক্ষায় কিন্তু একরকম, ঠিক আছে? সাধু ভাষা, চলিত ভাষা, দেখো এগুলো। তো এগুলোর জন্য তোমাদেরকে আমি যদি সাজেস্ট করি কোন বই, যে কোনো তোমরা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে যারা পড়ো, তারা ওই ধরো যে কোনো ব্যাকরণ বই পাওয়া যায় না, বাণী সংসদের বিভিন্ন ব্যাকরণ, যে কোনো তোমাদের নিজেদের কাছে যে ব্যাকরণ বই আছে সেখান থেকে তোমরা পড়তে পারো। দেখো, এটা হচ্ছে যে বাংলা প্রশ্ন, এটা আমি তোমাদেরকে পরে করিয়ে দেবো। আছে, এবার আমি তোমাদেরকে ইংলিশের সিলেবাসটা দেখাই। দেখো, ইংলিশে হচ্ছে কী সিলেবাসে আছে দেখো, তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু সবার এটা কাজে লাগবে বেঙ্গলি মিডিয়ামের জন্য। হ্যাঁ, স্পেলিং ওয়ার্ডস দিতে পারে, সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট থেকে প্রশ্ন থাকতে পারে, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, মেকিং সেন্টেন্স থাকতে পারে, পার্টস অফ পিস থাকতে পারে, কাইন্ড অফ নাউন, নাম্বার, ঠিক আছে, নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, যেটাকে আমরা বাংলায় বলি, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় না, যেমন ধরো ফাদার, তার অপোজিট হচ্ছে মাদার। ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ মানে আমরা যেমন ধরো বলছি যে যেটা একটা বিগ, বিগার, বিগেস্ট মানে বড়, তার থেকে একটু বড়, তার থেকে সব থেকে বড় হলে বিগেস্ট, এরকম। গুড, বেটার, বেস্ট আমরা বলি সেরকম। তারপরে দেখো আছে অ্যাডভার্ব, তোমরা তো জানো অ্যাডভার্ব কোনটাকে বলে, ভার্বকে কোয়ালিফাই করে। যেমন আমি যদি বলি যে সি ওয়াক স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটছে, কেমনভাবে হাঁটছে, স্লোলি, তাহলে স্লোলিটা অ্যাডভার্ব। এরকম কিছু সেন্টেন্সের ইউজ আছে। তারপর দেখো টেন্স আছে, টেন্স মানে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, হ্যাঁ, এই সমস্ত, কোনটা ফিউচার টেন্স, এখান থেকে তোমাদেরকে ট্রান্সলেশন দিতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, তো তোমরা জানোই, এই কোথায় বসবে, অ্যান কোথায় বসবে, আর দা কোথায় বসবে। তারপরে দেখো এগ্রিমেন্ট অফ ভার্ব অ্যান্ড সাবজেক্ট, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভার্ব আর সাবজেক্ট। মানে ধরো আমি বলছি কোনো সাবজেক্ট যদি ধরো সিঙ্গুলার হয়, যেমন হি, ধরো আমি একটা এখানে তোমাদেরকে সেন্টেন্স ছোটো লিখে দেখাচ্ছি যে হি লাভ ফুটবল। বলো তো এখানে কোথায় ভুলটা হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে ভুলটা হচ্ছে এখানে, কেন বলো তো? এটা তো সিঙ্গুলার, তাই জন্য এখানে কিন্তু এস যোগ হবে। এরকম ছোটোখাটো জিনিস, মানে এর সিঙ্গুলার পরে যে এই ভার্বটা হবে এটার সাথে এস যোগ হবে, কারণ এটা হচ্ছে মানে লাভস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা বসাই। কিন্তু যদি আমরা বলি যে দে
এখানে যদি আমি লাইকস করে দিই তাহলে সেটা আবারও কিন্তু হবে না, এখানে কিন্তু এসটা হবে না, এখানে ভার্বটা প্লুরাল, প্লুরাল সাবজেক্ট আর প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, মানে এখানে এরকম মনে হতে পারে যে এসটা যোগ করছি বলে এটা প্লুরাল, কিন্তু এটা প্লুরাল নয়, এটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এরকম কিছু সেন্টেন্স দিতে পারে। তারপর দেখো কনসেপ্ট অফ ইনফিনিটিভ, মানে যে টু দিয়ে যে শব্দগুলো আমরা টু কোথায় ব্যবহার করি। কনসেপ্ট অফ ফ্রেজ, ফ্রেজ কাকে বলে, ধরো কোনো সেন্টেন্স এরকম আমি যদি বলছি যে দ্য বয় is playing in the garden, এই সেন্টেন্সটা ধরো আমি লিখছি, তো এই যে এই পার্টটাকে যদি শুধু বলি এটা বাদ দাও, প্লেইং ইন দ্য গার্ডেন, কোনো কি মানে বোঝাচ্ছে, অর্থাৎ দেখো কোনো সেন্টেন্সের একটা অংশ, এটাকে আমরা বলে থাকি ফ্রেজ। ঠিক আছে, তোমাকে আইডেন্টিফাই করতে দেবে কোনটা ফ্রেজ। চেঞ্জ অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো অনেক কিছু আছে সেন্টেন্সের নানা ভাগ। ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট মানে ন্যারেশন জেস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পাংচুয়েশন আছে মানে কোথায় কমা দিতে হবে, কোথায় ফুল স্টপ দিতে হবে, এগুলো WH কোশ্চেন। তারপর সাফিক্স প্রিফিক্স তো তোমরা জানোই, যেমন ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি ধরো পসিবল, তাহলে তার আগে ইম কথাটা যুক্ত করলে কী হয়ে যাবে, এটা ইম্পসিবল, তাহলে এই ইম কথাটা আগে বসছে, তো সেই জন্য এটাকে আমরা বলছি প্রিফিক্স, প্রি মানে আগে। সেরকমই ধরো আমি বলছি যে এই যে ধরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদেরকে, সেরকমই দেখো আর একটা এক্সাম্পল তোমরা দিতে পারো যে আন কথাটা সিনের সাথে যুক্ত হয় আনসিন। ঠিক আছে, এরকম হতে পারে, এরকম ধরনের বিভিন্ন সেন্টেন্স তোমরা অ্যাড করতে পারো। আবার কিছু কিছু শব্দ পরে বসে, সেজন্য আমরা সেগুলোকে সাফিক্স বলে থাকি। তারপর ইউজ অফ সিম্পল ইডিয়ামস, ইডিয়ামস মানে যেগুলোকে আমরা বাংলায় বাগধারা বলে থাকি। কমন এরর্স কিছু থাকতে পারে। তারপর হচ্ছে অ্যান্টোনিম, শিরোনিম, হ্যাঁ এগুলো সমস্ত কিছু থাকবে। ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ, এই যে দেখতে পাচ্ছ ওয়ান ওয়ার্ড। কম্প্রিহেনশন টেস্ট মানে একটা তোমাদেরকে আনসিন প্যাসেজ দিয়ে দেবে, সেটা যে কোনো জায়গা থেকে, সেটা তোমাদেরকে পড়ে বুঝে, মানে যেটাকে তোমার বাংলায় বোধ পরীক্ষণ বলে, সেরকম একটা তোমাদেরকে বুঝে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার কিছু দেওয়া থাকে, সেখান থেকে করতে হবে। তারপর আছে প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, দেখে নিলে। চলো তাহলে আমরা আজকে কথা না বলে পরে আমি তোমাদেরকে আরও একটু ডিটেলসে ম্যাথের সিলেবাসটা বলে দেবো, আর না হলে আমি তোমাদেরকে ম্যাথের সিলেবাসটা আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো দিয়ে আমি তোমাদেরকে একটু ম্যাথটা স্টার্ট করবো। ঠিক আছে, গণিতে দেখো কী কী আছে তোমরা দেখে নাও ভালো করে। এগুলো এইটা পড়ার জন্য তোমাদেরকে যে কোনো ক্লাস 5-এ তোমরা যদি বাংলা বই নাও তো সেগুলো পড়লেই হবে। বাংলা মিডিয়ামে যারা বড় ক্লাস 5 পর্যন্ত যে বাংলা তোমরা অঙ্ক করো, তো বই বা কোনো ভালো ভালো, যেমন আমার চ্যানেলেই আছে কৃষি নাগে বই, প্রণবেশ জানা, এই বইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। কথায় লেখো, সংখ্যায় লেখো, সরলীকরণ, তারপর সংখ্যা তত্ত্ব মানে কোনটা সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা, এগুলো তো তোমরা সবাই জানো, যোগ বিয়োগ, গাণিতিক সমস্যা আছে, ভগ্নাংশ, মেট্রিক পদ্ধতি আছে, গড় আছে, ঐকিক নিয়ম আছে, হ্যাঁ বর্গমূল আছে, তারপর হচ্ছে বর্গক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে, লসাগু গসাগু, শতকরা, অনুপাত, সাধারণ শ্রেণী সংক্রান্ত সমস্যা, পারিবারিক হিসাব মানে আয় ব্যয় সংক্রান্ত, তারপরে কিছু জ্যামিতি আছে, বিন্দু, রেখা, তল, এইসব সম্পর্কে ধারণা, বিভিন্ন প্রকার ঘনবস্তুও আছে, যে দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, আয়তঘন, প্রিজম, লম্ব, শঙ্কু, হ্যাঁ এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে, যেগুলো কতগুলো করে তল আছে, কতগুলো করে সাইড মানে ফেস আছে, কতগুলো করে রেখা আছে, এই সমস্ত থাকতে হবে। চলো গণিতের আমরা এই নমুনা প্রশ্নটা আজকে আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, আমি তোমাদেরকে প্রশ্নটা আগে দেখাই, তারপরে আমি অঙ্কটা করছি। বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার লসাগুকে গুণফল দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো প্রথম 5টি মৌলিক সংখ্যা আমরা নিয়ে নিয়েছি, কী কী দেখো 2, 3, 5, 7, 11, এদের আমরা লসাগু করতে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যদি লসাগু করি, লসাগুগুলো কিন্তু আলাদা করে করলে, আমি যদি এরকম করে লসাগু করি 2, 3, 5, 7, 11, দেখো কোনোটাই বিভাজ্যতা আমি নিয়ম খাটাতে পাচ্ছি না, সেই জন্য আমি যখন এরকম কোনো সংখ্যা দেখবো যেগুলো কোনো দিয়ে ডিভিজেবল হচ্ছে না, বিভাজ্য হচ্ছে না, তখন আমরা সেই সংখ্যাগুলো গুণ করে দেবো, সেটাই হচ্ছে তাদের লসাগু হবে। তাহলে গুণ করলাম 2310। এবার দেখো এখানে বলেছে যে গুণ তো করলাম, তাহলে এবার লসাগুটাকে তাদের গুণফল দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে লসাগু আমার কত এলো, এটা লসাগু আমার এলো 2310। আবার অন্যদিকে এদের গুণফলটা সেটাও তো 2310ই আসছে, তাই তো।
তাহলে এবার বলেছে যে গুণফল 2310 আর লসাগু 2310, তাহলে লসাগুকে গুণফল দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 2310/2310, তাহলে উত্তর কত হবে এখানে 1 হবে, তাই তো। তারপরে দেখো কি বলছে, 0, 9, 5, 7 অঙ্কটার প্রত্যেকটার একবার করে ব্যবহার করে তোমাকে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা বানাতে হবে। তাহলে আমরা দেখো কি বলছি, সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা, সব থেকে যেটা বড় সংখ্যা সেটা প্রথমে বসিয়ে দিচ্ছি, তারপরে যেটা বড় সেটা, তারপরে যেটা, তারপর শূন্যটা লাস্টে। আমি যদি শূন্যটা আগে বসিয়ে দিতাম, ধরো 0 দিয়ে শুরু করতাম, 0, 9, 7, 5, তাহলে কিন্তু সংখ্যাটা 3 অঙ্কের হয়ে যেত। কিন্তু তোমাকে এখানে বলেছে দেখো যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য বের করতে দিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু বলা নেই যে 4 অঙ্কের বানাতে হবে, সুতরাং আমি সেটাও করতে পারি, তাই তো। 4 অঙ্কে যদি বৃহত্তম তোমরা বলতে চাও এইটা, আর যদি 3 অঙ্কে যদি বৃহত্তম আমি ছোট অঙ্ক বের করতে চাই সব থেকে, আর ক্ষুদ্রতম যদি বের করি দেখো, তাহলে এখানে কি হবে 9, 5, 7, 9 আর শূন্যটা আগে বসলাম, তাহলে এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল, তাই তো। আর এইটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমাকে তাদের পার্থক্য বের করতে দিয়েছি, তাদের বিয়োগ ফল বের করতে দিয়েছি। তারপরে 9, 7, 5, 0 থেকে আমি বিয়োগ দিচ্ছি 5, 7, 9, তাহলে কত হচ্ছে বিয়োগ, দেখ বিয়োগ করে দিয়েছি। এইটা করতে দিয়েছি, ঠিক আছে। তাহলে 4 অঙ্কে যদি বলে তোমাদেরকে, তখন তোমরা এইটা করবে, শূন্যটাকে মাঝে বসাবে, আর যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে তুমি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাও বানাতে পারো। একই রকমভাবে এটাও যদি বৃহত্তমটাও যদি তোমাদেরকে 4 অঙ্কের বানাতে দেয়, তখন তোমরা 4 অঙ্কে বানাবে, আর যদি 3 অঙ্কে দিত তাহলে আমি এই শূন্যটা প্রথমে ধরো লিখে দিতাম, তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যেত। এইভাবে তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো অঙ্কটা কি বলেছি, এই অঙ্কটা অনেক বড় আছে, আমি তোমাদেরকে একটু পার্টে পার্টে দেবো, তোমরা রোজ ফলো করো। বলেছে যে ক এবং খ এর কর্মদক্ষতা অনুপাত 3:2 হলে এই নির্দিষ্ট কাজ একটা শুরু করতে তাদের সময়ের অনুপাত কত। আমরা জানি কর্মক্ষমতার উল্টো হয় সময়, তাহলে তোমরা শুধু এটা ডাইরেক্ট লিখে দেবে, এটা হচ্ছে একটা সম্পর্ক যে কর্মদক্ষতা যা হবে সময়টা তার উল্টো হবে। তাহলে এটার অনুপাত যদি 3:2 হয়, তাহলে এটা হচ্ছে 2:3। এবার এখানে একটা শ্রেণী অঙ্ক, যে সিরিজের অঙ্ক যেটাকে আমরা বলি শ্রেণীর অঙ্ক, দেখো একটা শ্রেণীতে অনেক সংখ্যা দেওয়া আছে, সংখ্যা শ্রেণী আর কি একটা, তো এই পরবর্তী সংখ্যাটা কত সেটাকে বসাতে হবে। তাহলে আমরা এটা দেখো খাতায় লিখে নিয়েছি তো 37, 38, 36, 39, 35 দিয়ে এখানে এইটা বার করতে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা এক ঘর বেড়েছে, আবার এখান থেকে এটা 2 ঘর কমেছে, এখান থেকে এটা 3 ঘর বেড়েছে। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো দেখো পরপর যাচ্ছে 1, 2, 3, 4, 5, কিন্তু একবার যোগ হয়ে যাচ্ছে, একবার বিয়োগ হয়ে, একবার যোগ হয়ে যাচ্ছে, একবার বিয়োগ হয়ে। সুতরাং এইখান থেকে এইটা আমরা দেখব যে যোগ হয়ে যাচ্ছে, এবং কত যোগ হবে, 5 যোগ হবে পরপর, তাহলে উত্তর হবে 40। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলেছে 72 ডিগ্রি পূরক কোণের মান, সম্পূরক কোণের মান কত। আমরা জানি সম্পূরক কোণ কাকে বলে, দুটো কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ যদি 72 ডিগ্রি হয়, তাহলে আরেকটা 180 থেকে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে 108 ডিগ্রি, তাহলে এটাই উত্তর, ঠিক আছে। এইবার দেখো এখানে বলেছে যে কোনো সংখ্যার 50%-এর 2/5 অংশ হচ্ছে 10, তাহলে সংখ্যাটি কত। তাহলে দেখো এক্সের 50% মানে 50/100, তার আবার 2/5 মানে এইটা সমান বলেছে 10 প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো কাটাকুটি করছি, 50 একে 50, 50 দুগুণে 100, এবার 2 দিয়ে এই 2টা কেটে গেল, তাহলে এখানে শুধু 5টা পড়ে আছে। এবার এই 5টা আমি যদি সমানে ওই দিকে নিয়ে যাই, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 10 গুণিত 5 সমান 50। আচ্ছা, নেক্সট অঙ্কটা বলেছে দেখো যে 2.5 ঘন্টায় 10 কিলোমিটার দূরে কোনো স্থানে গিয়ে আবার ফিরে এলাম, তাহলে গতিবেগ কত জানতে চেয়েছে। তাহলে ধরো একটা মানুষ, ধরো আমি এ থেকে বিতে গেলাম, দিয়ে আবার বি থেকে আমি এতে ফিরে এলাম, ঠিক আছে, বি থেকে আবার এতে, তাহলে যাওয়ার সময় 10 কিমি গেছি, আসার সময় 10 কিমি, তাহলে মোট ডিস্টেন্স কত হবে, মোট দূরত্ব 10 যুক্ত 10, 20। আবার আমাকে সময় বলে দিয়েছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা মানে হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে গতিবেগ সমান আমরা কি জানি, মোট দূরত্বকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তাহলেই তুমি পেয়ে যাবে গতিবেগ, তাহলে দূরত্ব বাই সময়। তাহলে আমরা কি করছি দেখো, এই 20 কিলোমিটারটাকে আমরা ভাগ করছি 2.5 দিয়ে, ঠিক আছে। তাহলে ভাগ করলে আমার এখানে দেখো আমি কাটাকুটি করেছি, এখানে আমরা হচ্ছে 8 কিলোমিটার, ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, খুব কিন্তু ভালো অঙ্ক দিচ্ছে এখানে, তোমাদেরকে এরকমই অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কোনো ত্রিভুজ দুটি কোণের মান 40 আর 70 হলে বাহুভেদে ত্রিভুজটা কীরূপ। দেখো কোণের মান দুটো বলে দিয়েছে, এদিকে বাহুভেদে তোমাকে জানতে চাইছে, ঠিক আছে। চলো
আমরা এখানে 40 আর 70 লিখে নিয়েছি। এই কোণটার মান আমরা জানতাম না, তাই এই কোণটার মান বের করেছি 180 থেকে, এই দুটো যোগ করে দিচ্ছি। কেন 180 থেকে বিয়োগ করছি? কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে এটা কত হচ্ছে 70, তাহলে এই কোণটার মান 70 লিখে দিয়েছি। এইবার দেখো এইটা তো সি কোণ, তাহলে সি কোণের বিপরীত বাহু কোণটা হচ্ছে এবি, ঠিক আছে, এবি। আবার এই যে এটাও 70 ডিগ্রির কোণ, তাহলে এর কোণের বিপরীত বাহু কোণটা হচ্ছে বিসি। তাহলে আমরা জানি যে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এবি আর বিসি বাহুগুলো সমান, মানে হচ্ছে বৃহত্তম কোণের বিপরীত বাহু আর এই কোণেরও বিপরীত বাহু পরস্পর সমান হচ্ছে, দুটো কোণ সমান, তাই এই বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এবি বাহুটা, এই যে এবি আর হচ্ছে বিসি বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা যার দুটো বাহু সমান সেটাকে কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার একটা অঙ্ক দিচ্ছি দেখো, একটা আয়তঘন, একটি শঙ্কু, একটা চতুস্তলকের তল সংখ্যাগুলোর গুণফল বার করতে দিচ্ছি। আগে তলটা বের করি। এটা একটা আয়তঘন, দেখো এর কটা তল, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে এটা যদি তোমরা 3D ফিগার নিয়ে বোঝো তাহলে বুঝতে পারবে এটা 6টা তল। তারপরে দেখো শঙ্কুর দুটো তল, একটা এই যে গোলটা, মানে এরকম যদি হাত দাও আর তলাটি, তাহলে দুটো। চতুস্তলক দেখো পিরামিডের মতো দেখতে, এটা 4টে তল থাকে। সব তলগুলোর গুণফল চেয়েছি, 6 গুণিত 2 গুণিত 4, তাহলে 48। আচ্ছা, তারপরে দেখো এখানে বলেছে এই এতটা পর্যন্তই আমি আজকে তোমাদেরকে করাবো। তারপরের দিনকে আবার পরেরটা, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা আর ব্যাসার্ধের সম্পর্ক কী? 20টা সমবিন্দু সরলরেখা ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন করে তাদের সমষ্টি কত? বৃত্তের বৃহত্তম জ্যা এঁকেছি দেখো, এই যে এটা। আর ব্যাসার্ধ আমরা যদি বলি যে কেন্দ্র থেকে এই পরিধি বরাবর যে কোনো একটা বিন্দুতে আমি আঁকি না কেন, সেটাই হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে জ্যাটা ব্যাসার্ধের সঙ্গে কী সম্পর্ক? জ্যাটা দেখো ডবল হচ্ছে, তাই জ্যা সমান 2 গুণিত ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু জ্যা পেয়ে যাব। আর বলেছে দেখো 20টা সমবিন্দু সরলরেখা যদি পরপর যোগ করা হয় তাহলে এখানে দেখো বলেছে যে কোণ উৎপন্ন করে তার সমষ্টি কত। তার সমষ্টি দেখো এই টোটাল যে এই যে সমষ্টিটা একটা সার্কেল, তাহলে এটা কত হবে? 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাক, থ্যাংক ইউ।